বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনার মধ্যে এখন তোমাদের লেখাপড়ার কী অবস্থা? আশা করি লেখাপড়া এখন ভালোই চালিয়ে যাচ্ছ। তবুও যদি হালকা একটু গ্যাপ পড়ে যাচ্ছে, সেই গ্যাপগুলো পূর্ণ করে নেবে এবং সেই গ্যাপগুলো পূরণ করে নেওয়ার জন্যই আজকে আমি তোমাদের পাশে দাঁড়িয়েছি। আর আমার আজকের যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই ভিডিওটি তোমরা অবশ্যই পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের ক্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, তোমাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা যেই ভিডিওটি হাতে নিয়েছি তা হচ্ছে বিষয় রসায়ন, শ্রেণী নবম দশম, অধ্যায় পঞ্চম। অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে পাঠগুলো নিয়ে আলোচনা করব, সেই পাঠগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, যৌগমূলক ও তাদের যোজনী, যৌগের রাসায়নিক সংকেত। আবারও বলছি, তোমরা সবাই এখন ভিডিওটি দেখার সময় অবশ্যই খাতা কলম হাতে নেবে। খাতা কলম হাতে নিয়ে কাজ করো যদি, তাহলে ইনশাল্লাহ ভিডিওটি সুন্দর করে বুঝতে পারবে। ক্লাসটি বোঝা তোমাদের জন্য অনেক সহজ হবে এবং তোমরা ক্লাসটি দেখে অনেকটি আনন্দিত হবে এবং প্রাণবন্ত হবে, এই আশা ব্যক্ত করছি। এখন প্রথমে আমরা চলে যাচ্ছি যে বিষয়টিতে, তা হচ্ছে রাসায়নিক বন্ধন। আর রাসায়নিক বন্ধন মূলত আমরা জানি সকল পদার্থই অণু এবং পরমাণু নিয়ে গঠিত। আর এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রায় 118টি মৌল। এই 118টি ভিন্ন ভিন্ন পরমাণু, 118টি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এদের মধ্য থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়েই সকল পদার্থের অণু গঠিত হয়। পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না। আমরা এটা সবাই জানি, পরমাণুসমূহ একটু সুবিন্যস্তভাবে থাকে। আর একটু সুবিন্যস্তভাবে থাকার জন্য কিছু নিয়ম মেনে চলে। সেই নিয়মটি হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে চলো আমরা দেখে নিই রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা কী হতে পারে। আমরা রাসায়নিক বন্ধনকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি বা তার বেশি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড বলে। সংজ্ঞাটি আবার আমার সাথে মিলিয়ে নাও। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি বা তার বেশি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন সেই রাসায়নিক বন্ধন বোঝার জন্য বা রাসায়নিক বন্ধনকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে যা জানা দরকার তা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস জানা থাকলে আমরা বাকি কাজগুলো সহজ করে উপস্থাপন করতে পারবো। যদি তোমরা ইলেকট্রন বিন্যাস যদি তোমাদের ভালো ধারণা না থাকে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসটিতে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখে নিবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস জানা থাকার পর আমরা যে বিষয়টা বুঝতে পারবো সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কী। যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে একটা ধারণা নিতে পারবো। এখন আমি যোজ্যতা ইলেকট্রন কী তা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রনস। এখন যোজ্যতা ইলেকট্রনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারবো: কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন
সংখ্যা বলা হয়। আমরা যদি একটি উদাহরণ নেই তাহলে বিষয়টা আমাদের আরও স্পষ্ট হবে। উদাহরণ হিসেবে আমরা এখানে নিচ্ছি সোডিয়াম আর নিচ্ছি হচ্ছে অক্সিজেন। প্রথমে আমরা সোডিয়ামটিকে নিয়ে চিন্তা করি। যদি আমরা সোডিয়ামটিকে হাতে নেই, আমরা জানি যে সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ 11। আর সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা যেহেতু 11 বা 11, আমরা যদি তাকে ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে দুটি ইলেকট্রন, আর দ্বিতীয় শক্তি স্তরে আছে দেখবো আমরা হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, মোট 8টি ইলেকট্রন। আর সর্বশেষ শক্তি স্তর আছে 1টি ইলেকট্রন। আর কোনো মৌলের, আমরা একটু আগে সংজ্ঞায় পড়েছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয় বা যোজ্যতা ইলেকট্রন বলা হয়। হিসেবে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। তারপর আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করি তাহলে দেখব যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাবো যে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে। তারপরে দেখিনি আমরা অক্সিজেনের প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, আর দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথে আমরা দেখব যে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 2 3 জোড়া, অর্থাৎ 6টি। যেহেতু অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, সেহেতু অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। এখন আমরা আরও 2-1টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য আমরা কয়েকটি মৌল নিয়েছি। মৌল হিসেবে নিলাম হচ্ছে আমরা প্রথমেই যে মৌলটি নিচ্ছি, তারপর আমরা দেখি মৌলগুলোর যে সেলে থাকে, মৌলগুলোর ইলেকট্রন যে সেলে থাকে বা কক্ষপথ থাকে K L M N সেলে থাকে। আর আমরা সর্বশেষ নিয়ে এসেছি যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা প্রথমে নিচ্ছি নাইট্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তার K কক্ষপথে থেকে দেখছি 2টি ইলেকট্রন, L কক্ষপথে থেকে 5টি ইলেকট্রন। আর এখানে L কক্ষপথটি হচ্ছে সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ শক্তিস্তর। আর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এই হিসেবে হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। ক্লোরিন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, প্রথম কক্ষপথ থেকে হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টি। অর্থাৎ K সেলে থাকে হচ্ছে 2টি, L সেলে থাকে হচ্ছে 8টি এবং M সেলে থাকে হচ্ছে 7টি। এই M সেল বা M কক্ষপথে হচ্ছে সর্বশেষ কক্ষপথ, আর এই জন্য হচ্ছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। আমরা তারপর নিচ্ছি ক্যালসিয়াম, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20। আমরা দেখব ক্যালসিয়ামের K কক্ষপথে বা সেলে আছে 2টি ইলেকট্রন, L কক্ষপথ বা সেলে আছে হচ্ছে 8টি ইলেকট্রন, M কক্ষপথ বা সেলে আছে 8টি ইলেকট্রন, N কক্ষপথে আছে হচ্ছে 2টি ইলেকট্রন। N কক্ষপথ যেহেতু ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ সেল বা শক্তিস্তর, সেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। যোজ্যতা ইলেকট্রনটা যেহেতু আমরা শিখে ফেললাম, এবার আমরা দেখব হচ্ছে যোজনী বা যোজ্যতা বা ব্যালেন্সি। আমরা দেখব যে বিভিন্ন মৌলের পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। একটা অনুগঠন করতে গেলে হয়তো একটি ইলেকট্রন গ্রহণ করবে, না হয়তো বর্জন করবে, না হয়তো দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভাগাভাগি হবে, এভাবে যৌগ গঠিত হবে। আর এখান থেকে আমরা হচ্ছে যোজ্যতা বা যোজনীর সংজ্ঞাটা এভাবে দিতে পারি। অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু
পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। সংজ্ঞাটাকে আমি আবার উপস্থাপন করছি। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। আমরা একটু উদাহরণ হিসেবে নিতে পারি, অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। এজন্য অক্সিজেনের যোজনী এখানে হচ্ছে 2 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে এখানে 1। আমরা এরকমভাবে যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে একটি এর মধ্যে আমরা যদি হাইড্রোজেন নিলাম একটা পরমাণু যার যোজনী হচ্ছে 1, আর অন্যদিকে নাইট্রোজেন নিলাম একটি পরমাণু যার যোজনী হচ্ছে 3, তাহলে দুটো মৌল মিলে যদি একটি যৌগ গঠন করে তাহলে যৌগটি যদি হয় অ্যামোনিয়া NH3, যেখানে হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3 এবং হাইড্রোজেনের যোজনী 1। আমরা তারপর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে আসছে পরিবর্তনশীল যোজনী। যোজনী শিখে যেহেতু ফেলছি তার মধ্যে হচ্ছে যোজনী কয়েক ধরনের হয়। এর মধ্যে হচ্ছে পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, তারপর হচ্ছে সুপ্ত যোজনী। এরকম যোজনী আরও কয়েকটি ভাগ হয় বা কয়েক প্রকার হতে পারে। তো প্রথমে আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে পরিবর্তনশীল যোজন নিয়ে। আসলে পরিবর্তনশীল মানে হচ্ছে একটার বেশি, একটার বা দুটোর বেশি। আমরা দেখব যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে, অর্থাৎ একটার বেশি যোজনী থাকলে, আবার কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই যোজনীকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল যোজনী। সংখ্যাটাকে আমরা আবার উপস্থাপন করতে যাচ্ছি। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রনের 2 ধরনের যোজনী আছে, একটি হচ্ছে 2, একটি হচ্ছে 3। এই জন্য আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2 এবং 3। তারপর আলোচনা করছি আমরা সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে মূলত একটি যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলা হয়। আবার একটি যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলা হয়। অর্থাৎ একটি যৌগের মধ্যে একটি মৌলের যে যোজনীটি ব্যবহৃত হয়েছে ওই যোজনীটিকে বলা হচ্ছে সক্রিয় যোজনী। আমরা পানির অণুকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে পানির অণুতে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখানে এই হাইড্রোজেন যোজনী 1 হচ্ছে পানির অণুতে সক্রিয় যোজনী, আর অক্সিজেনের যোজনী 2 হচ্ছে পানির অণুতে সক্রিয় যোজনী। আমরা যদি বিষয়টাকে আরেকটু স্পষ্ট করতে চাই, আমরা একটি মৌল যদি নেই তাহলে মৌল হিসেবে নিলাম হচ্ছে কার্বন, যার যোজনী হচ্ছে 4, আর আরেকটি মৌল নিলাম হচ্ছে অক্সিজেন, যার যোজনী হচ্ছে 2। তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটি যৌগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যার মধ্যে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখানে কার্বনের যোজনী 4 হচ্ছে এই যৌগের মধ্যে কার্বনের সক্রিয় যোজনী, আর অক্সিজেনের যোজনী 2 হচ্ছে এই যৌগের মধ্যে অক্সিজেনের সক্রিয় যোজনী। আলোচনা এখন করব আমরা হচ্ছে সুপ্ত যোজনী নিয়ে। সুপ্ত যোজনী কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। অর্থাৎ কোনো মৌলের একটি যৌগের মধ্যে যে যোজনীটি কার্যকর থাকে তা হচ্ছে সক্রিয় যোজনী, আর এই মৌলটির যে সর্বোচ্চ যোজনী থাকে তা হচ্ছে সর্বোচ্চ যোজনী। এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য বা বিয়োগফল সেটি হচ্ছে সুপ্ত যোজনী। আমরা ফেরাস ক্লোরাইড একটি যৌগ,
ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 3। তাহলে হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী মাইনাস ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী, অর্থাৎ 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। তারপরে আলোচনা যাচ্ছি আমরা হচ্ছে যৌগমূলক নিয়ে। আসলে যৌগমূলকটা কি? যৌগমূলকটা হচ্ছে মূলত একটি গোষ্ঠী বা দল। যৌগমূলকটাকে আমরা এভাবে বলতে পারি যে যৌগমূলকটা হচ্ছে একটি গোষ্ঠী, না হয়তো বলতে পারি যে এটা একটা হচ্ছে একটা দল। কেন তাকে আমরা গোষ্ঠী বা দল বললাম, একটু তোমরা বিষয়টাকে মনোযোগ দাও, বুঝে ফেলবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারবে খুব সহজেই। একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত ধনাত্মক আবার একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলা হয়। সংখ্যাটাকে আমরা আবারও বলছি, একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। যেমন এখানে আমরা কয়েকটি যৌগমূলক উদাহরণ হিসেবে দেখতে পাবো, অ্যামোনিয়া, হাইড্রোক্সাইড, সালফেট ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যৌগমূলক ধনাত্মকও হতে পারে, আবার যৌগমূলক ঋণাত্মকও হতে পারে। এদের আধান সংখ্যাই হচ্ছে মূলত এদের যোজনী নির্দেশ করে। আর এই যৌগমূলক সময় যোজনী হবে এদের যে আধানগুলো ব্যবহৃত হয় সেই আধানগুলো এদের যোজনী নির্দেশ করবে। এখন আমরা যৌগমূলকের যোজনী এবং তাদের আধান সংখ্যা কীভাবে মনে রাখতে পারবো এগুলো নিয়ে একটি জাদুকরি টিপস তোমাদের দিব। তবে তার পূর্বে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যৌগমূলক আমরা নবম দশম শ্রেণীর বইটিতে যৌগমূলক নিয়ে যে আলোচনা করা হয়েছে, এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে যৌগমূলক নিয়ে আলোচনা করা হয়েছে তা মূলত যেরকম এখানে দুটি যৌগমূলক হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে অ্যামোনিয়াম, অন্যটি হচ্ছে ফসফোনিয়াম। এছাড়া বাকি সবগুলো যৌগমূলক এই বইতে ঋণাত্মক হিসেবে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি যৌগমূলক ধনাত্মক, একটা হচ্ছে অ্যামোনিয়াম, একটা হচ্ছে ফসফোনিয়াম, অর্থাৎ PH4+। এই দুটো হচ্ছে পজিটিভ আর বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। এখন আমরা একটু আগে বলেছিলাম যে যৌগমূলকের আধান সংখ্যা এবং তাদের যোজনী মনে রাখার জন্য আমরা একটি টিপস বা একটি জাদুকরি কৌশল তোমাদের শেখাবো, আর সেটা নিয়ে এখন হচ্ছে আমি আলোচনা করছি। তোমরা সবাই একটু যদি আনমনা থেকে থাকো আবার একটু মনোযোগ দিবে, আশা করি একটু মনোযোগ দাও এবং আমার খাতার মধ্যে লিখতে হবে না তোমাদের, তোমরা শুধু একটু মনোযোগ দাও তাহলে বুঝে ফেলবে। আর যদি কেউ লিখেও লিখতে পারো, HN1 SSC2PB3, অর্থাৎ যেখানে H এবং N আছে ওইখানে অন্য যে কেউ থাকুক SSC অথবা PB অথবা অন্য কোনো কিছু থাকলে ওইখানে H এবং N এর প্রাধান্য থাকবে, অর্থাৎ ওইখানে ওই যৌগমূলকের আধান সংখ্যা হয়ে যাবে 1, যোজনী হয়ে যাবে 1। SSC থাকলে যদি সেখানে H এবং N না থাকে তাহলে তার আধান সংখ্যা এবং যোজনী হয়ে যাবে 2। PB, HN এবং হচ্ছে SSC এই দুটো না থাকলে, যদি PB থেকে যে কোনো একটি থাকে তাহলে তার আধান সংখ্যা এবং যোজনী হবে 3। আমরা এটাকে কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে এখন বর্ণনা করব ইনশাল্লাহ। আমরা দেখে নিব হচ্ছে অ্যামোনিয়া, OH অর্থাৎ হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রেট। আমরা এই তিনটে যৌগমূলক নিয়ে এখন কথা বলছি। আমরা একটু আগে পড়েছিলাম HN1, অর্থাৎ যেখানে H এবং N আছে অন্য যে কোনো মৌল থাক, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, সেখানে অন্য যে কোনো মৌলই থাকুক না কেন ওদের আধান সংখ্যা এবং
যোজনী হয়ে যাবে হচ্ছে 1, অর্থাৎ ওইগুলো নিয়ে গঠিত যে যৌগমূলক হবে, অর্থাৎ এই দুইটির যে কোনো একটি থাকবে, অন্য কোনো মৌল থাকবে, তারপরে যে যৌগমূলকটি গঠিত হবে সেই যৌগমূলকটির আধান এবং যোজনী দুটোই হবে 1। আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া NH4 এর উপরে +1, হাইড্রোক্সাইড এর উপরে -1 এবং নাইট্রেট এর উপরে হচ্ছে -1, অর্থাৎ এদের আধান সংখ্যা এবং যোজনী 1। তার কারণ হচ্ছে HN1 এর সূত্র মানছে। তারপরে হচ্ছে আমরা সূত্র দিয়েছিলাম SSC2, অর্থাৎ যেখানে S এবং C আছে, H এবং N না থাকা অবস্থায় যদি সেখানে S এবং C থাকে তাহলে ওই যৌগমূলক সমূহের যোজনী এবং আধান সংখ্যা হয়ে যাবে হচ্ছে 2। যেমন এখানে SO4 সালফেট, এই সালফেট যৌগমূলকের যোজনী হচ্ছে 2, আধান সংখ্যা হচ্ছে -2। তারপর হচ্ছে কার্বনেট, এর যোজনী হচ্ছে 2 এবং আধান সংখ্যা হচ্ছে -2। তার কারণ হচ্ছে SSC2 এই সূত্র মানছে। HNSC এইগুলো ছাড়া যদি PV আসে আর তখন, অর্থাৎ HNHC এই 4টা আসা যাবে না, এই 4টা থাকা অবস্থায় পিবির কোনো ক্ষমতা নেই। এই জন্য হচ্ছে এই 4টা না থাকা অবস্থায় যদি পি এবং বি থাকে কোনো যৌগমূলকের মধ্যে, তাহলে হচ্ছে ওই যৌগমূলকের যোজনী বা আধান সংখ্যা হয়ে যাবে হচ্ছে 3। যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফসফেট একটি যৌগমূলক, PO4 এর উপরে আধান সংখ্যা হচ্ছে -3, যোজনী হচ্ছে 3। তাহলে আশা করি তোমরা যদি এই নিয়মটা মনে রাখতে পারো তাহলে সারা জীবনেও যৌগমূলকের যোজনী বলবে না এবং আধান সংখ্যা বলবে না। এখন আমরা এতক্ষণ যা শিখলাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, তারপর হচ্ছে যৌগমূলকের যোজনী। এখন আমরা শিখব হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত কীভাবে লিখতে হয় বা রাসায়নিক সংকেত কি, এগুলো নিয়ে এখন একটু কথা বলবো, এগুলো একটু শিখবো ইনশাল্লাহ আশা করছি। তো আমরা রাসায়নিক সংকেত বা যৌগের রাসায়নিক সংকেত পড়ার পূর্বে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে, যারা এখনও যোজনী বুঝে নাই আগে যোজনীটি একটু ভালো করে বুঝে নেবে, তাহলে দেখবে যে সংকেত লেখাগুলো খুবই সহজ এবং খুবই মজা পাবে। আর যদি মনে করো হচ্ছে যোজনী না শিখে নাও তাহলে এটার মধ্যে স্বাদ পাবে না। তাহলে যৌগের রাসায়নিক সংকেত কি আগেটা আমরা পড়বো। মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই উক্ত যৌগের রাসায়নিক সংকেত। অর্থাৎ যদি কোনো মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় কোনো একটি যৌগের অণুকে, তাহলে ওই সংকেতটিকে বলা হবে হচ্ছে রাসায়নিক সংকেত। আমরা রাসায়নিক সংকেত নিয়ে এখন আলোচনা করব, রাসায়নিক সংকেতের নিয়মগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে রাসায়নিক সংকেত লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম, আমরা নাম্বার একটা নিয়ম নিচ্ছি। কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন এর একটি অণুতে 2টি পরমাণু থাকে, এই জন্য N2 লেখা হচ্ছে। অক্সিজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে, এই জন্য N2 লেখা হচ্ছে। অক্সিজেনের আরেক ধরনের অণু আছে, সেটি হচ্ছে ওজন, আর ওজনকে আমরা O3 দিয়ে লিখেছি, কারণ অক্সিজেন ওজনের অণুতে পরমাণু থাকে হচ্ছে 3টি। আমরা এরকম যেমন দেখব যে কোনো মৌলের আবার হচ্ছে অণুতে একটি মাত্র পরমাণু থাকে, যেমন সকল ধাতু, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। আবার আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাসের অণুতে একটি করে পরমাণু থাকে, যেমন হিলিয়াম ইত্যাদি ইত্যাদি আর কি। নিয়ম 2, কখনো কখনো কোনো যৌগের অণু 2টি ভিন্ন মৌলের পরমাণু নিয়ে গঠিত হয়। আর যখন 2টি ভিন্ন মৌলের পরমাণু নিয়ে গঠিত হয় তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, অর্থাৎ যদি তাদের যোজনীতে কোনো গসাগু না থাকে, তাহলে 2টি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি
একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2 হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনীর সমান সংখ্যক হবে হচ্ছে অক্সিজেনের পরমাণু, আর অক্সিজেনের যোজনীর সমান সংখ্যক হবে হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু। অর্থাৎ আমরা এটিকে হিন্দুদের বিয়ের সাথে তুলনা করতে পারি। আমরা হিন্দুদের বিয়েতে দেখে থাকব যে বরের মালা দেওয়া হয় কনের গলায়, কনের মালা দেওয়া হয় হচ্ছে বরের গলায়, অর্থাৎ মালা বদল ঘটে। এখানে যৌগ গঠনকালে যোজনীরও ঠিক তদ্রূপ মালা বদল ঘটে। কীরকম দেখছি, অ্যালুমিনিয়ামের যোজনী দিয়ে সমান সংখ্যক পরমাণু হচ্ছে অক্সিজেনের, অক্সিজেনের যোজনীর সমান সংখ্যক পরমাণু হচ্ছে অ্যালুমিনিয়ামের। অর্থাৎ যার যোজনী যত, তার অন্য মৌলের যে মৌলটির সাথে বন্ধন গঠন করতে যাচ্ছে ওই মৌলটির তত সংখ্যক যোজনীর সাথে সংযুক্ত হচ্ছে, অর্থাৎ মালা বদলের মতো নিয়মটি ওখানে ফলো করছে। আমরা এখন 3 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। নাম্বার সি, যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ গসাগু থাকে, তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে আগে ভাগ করে নিতে হবে। আগে ভাগ করে নিয়ে তারপর হচ্ছে মৌলের পাশের পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হবে। যেমন আমরা কার্বন একটি মৌল নিচ্ছি, কার্বনের যোজনী হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের 2 এর মধ্যে সাধারণ উৎপাদক বা দুইটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এই জন্য হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি, কার্বনের যোজনী 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1। আর এখন আমরা আগের নিয়মে হচ্ছে, অর্থাৎ সেই হিন্দুদের বরকনের মালা বদলের নিয়ম অনুসারে কার্বন এর একটি পরমাণু অক্সিজেনের 2টি পরমাণুর সাথে সংযুক্ত হয়ে গঠিত করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে রাসায়নিক সংকেত লেখা যায়। এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা যে উপভোগ করলাম, এই ক্লাসটার মধ্যে যদি কারো কোথাও কোনো বুঝতে কোনো রকম সমস্যা থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আমাদের ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর সবাই এই করোনার মহামারীর যুগে এবং এই মহামারীর অবস্থায় আমাদের এই দুর্দিনে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাবে। আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আসি, আমাদের ক্লাস তোমাদের পাশে আসে, এবং এখানে আমরা আরও বিভিন্ন ধরনের ভিডিও দিব। সম্ভব হলে আমরা এখানে ইংলিশ, তারপরে হচ্ছে ধর্মীয় ক্লাসগুলো বা অন্যান্য অতিরিক্ত যে ক্লাসগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা দিব। এখন কথা হচ্ছে, তোমরা যেখানে যার সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যার যেখানে সমস্যা সেই সমস্যাগুলো আমাকে যদি জানাও, আমি যথাসময়ে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আপ টু দিস, আল্লাহ হাফিজ।